নির্বাচনের আছে মাত্র হাতে গোনা ১৫ দিন। তারপরও ইউনূস সরকার একের পর এক বিতর্কিত এবং বড় বড় সব পদক্ষেপ নিয়ে যাচ্ছে। কেন? কী কারণে? উদ্দেশ্যটা কী? নতুন করে যে খবরটি তা হচ্ছে চট্টগ্রামের মিরেরসরায়ে ৮৫০ একর জমি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য প্রস্তাবিত ছিল, আওয়ামী লীগ সরকার করে গিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব বাতিল করা হয়েছে। বাতিল করা হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেটি বাতিল করে ওই একই স্থানে কি করা হচ্ছে? বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন যে ওই জমিতে গড়ে তোলা হবে ডিফেন্স ইকোনমিক জোন, অর্থাৎ প্রতিরক্ষা শিল্পাঞ্চল। সামরিক সরঞ্জাম এবং অস্ত্র তৈরির কারখানা সেখানে গড়ে তোলা হবে। প্রথম সবচেয়ে বড় যে প্রশ্নটি তা হচ্ছে, এ ধরনের উদ্যোগ নিয়ে বাংলাদেশ আসলে কতটা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে? সে ধরনের লাভবান হওয়ার সুযোগ আছে কি না? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ আসলে এটি করার মধ্য দিয়ে কোনো সঠিক পদক্ষেপ নিতে যাচ্ছে কি না? তৃতীয় কথা হচ্ছে, যেটি স্পর্শকাতর প্রশ্ন, যে আমাদের সশস্ত্র বাহিনী এর সঙ্গে জড়িত কিনা, তাদের সম্মতি নেওয়া হয়েছে কিনা, বা তারা এইসব বিষয় কিছু জানে কিনা। ঢাকায় বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থাগুলোর গভর্নিং বডির একটি সভা ছিল। সেই সভা শেষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সংবাদ সম্মেলনে যথারীতি আমাদের মহামান্য প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি উপস্থিত ছিলেন। সেখানে বিডার চেয়ারম্যান জানান যে মিরেরসরাই এলাকায় প্রায় ৮৫০ একর জমি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে চিহ্নিত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বেজার মাস্টার প্ল্যানে এই এলাকাকে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এই যে আশিক চৌধুরী কত বড় বড় স্বপ্ন দেখিয়েছে, এই ব্যক্তিও বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিকত্ব তাকে হায়ার করে নিয়ে এসেছে ডক্টর ইউনূস সাহেব। কি করেছেন এই আশিক চৌধুরী? যে বড় বড় স্বপ্ন দেখালেন, বড় বড় আয়োজন করলেন, বিনিয়োগ সম্মেলন করেন, এই ইংরেজিতে প্রেজেন্টেশন দিলেন, ইত্যাদি ইত্যাদি করলেন। গণমাধ্যমগুলো ঝাঁপিয়ে পড়লো, তাকে নিয়ে বড় বড় কাভারেজ দিল। ফলাফল কি? অশ্বডিম্ব, স্রেফ অশ্বডিম্ব হলেও তাও কথা থাকতো। মাঝখান থেকে এইসব আয়োজনের জন্য কোটি কোটি টাকা খরচ করা লেগেছে। এখন আবার তিনি স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশ যুদ্ধ বা সমরাস্ত্রে স্বয়ংসম্পূর্ণ হবে। কি আছে এর পিছনে? বিডার চেয়ারম্যান বলছেন, সামরিক শিল্পে অস্ত্র ও অন্য উপকরণ উৎপাদন নিয়ে অনেক দিন ধরে আলাপ আলোচনা চলছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিরক্ষা শিল্পের চাহিদা বাড়ছে। যুদ্ধক্ষেত্রে বন্দুকে যদি গুলি না থাকে তাহলে যুদ্ধ করার কোনো সুযোগ নেই, কথা সত্য। কিন্তু গুলি আমাদের আছে কি না, গুলি উৎপাদনে অন্য কেউ স্বয়ংসম্পূর্ণ কিনা, সেটিও তো একটি প্রশ্ন। নাকি গুলির নাম করে অন্য কিছু এখানে চলবে গুলি উৎপাদন নামে? তিনি বলছেন, বুলেট বা ট্যাঙ্কের এক্সেল খুব উচ্চ প্রযুক্তির আইটেম নয়। এইসব আইটেম বাংলাদেশ কোনো ভূমিকা নিতে পারে কিনা, এইসব উৎপাদনে, সে বিষয়ে অনেক দিন ধরে আর্মড ফোর্সেস ডিভিশন, সশস্ত্র বাহিনী বিভাগ, বেজা, প্রধান উপদেষ্টা কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। যে প্রশ্নটি করছিলাম, আবারও করি, যে সশস্ত্র বাহিনীর সঙ্গে ইউনূস সরকার বা বিডা এই ধরনের উদ্যোগের জন্য কোনো আলোচনা করেছে কিনা? আমি যতদূর জানি আমাদের সামরিক বাহিনীর সঙ্গে এই ধরনের কোনো আলোচনা হয়নি, বা এই যে সংবাদ সম্মেলনটি হলো তার পরবর্তীতে আইএসপিআর থেকেও কোনো ধরনের কোনো বিজ্ঞপ্তি আমরা পাইনি। তারা দেওয়ার প্রয়োজনীয়তা নিশ্চয় মনে করেনি, তার কারণ তারা এই বিষয়গুলো হয়তো জানে, কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের সাথে নিশ্চয়ই কোনো ধরনের কোনো আলাপ আলোচনা করা হয়নি। এর আগে বিডার এই চেয়ারম্যান মিস্টার আশিক চৌধুরী তিনি তুরস্কে গিয়েছিলেন সামরিক সমরাস্ত্র কারখানা পরিদর্শন করতে, এবং তখনও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এত বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যুদ্ধাস্ত্র সমরাস্ত্র কেনা হবে,
তুরস্কের বড় বড় সামরিক অস্ত্র কারখানা তিনি পরিদর্শনে গেছেন, তার সাথে সামরিক বাহিনীর প্রতিনিধি কোথায়? থেকে কি হচ্ছে আমরা তো কিছুই জানতে পারছি না। একটু একটু করে আওয়াজ দেওয়ার চেষ্টা করছি যাতে পরবর্তীতে বলতে না পারে। আমরা তো এটি জানিয়েছিলাম। এ ধরনের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামরিক বাহিনীর সম্মতি ছাড়াই কেন একের পর এক এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? আমি যেটুকু জানি, যে ধরনের যুদ্ধ সরঞ্জামের কথা বিডার চেয়ারম্যান বলছেন যা উৎপাদন করা প্রয়োজন, তা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রিত, সেখানেই এগুলো উৎপাদন করা সম্ভব যদি কিনা কাঁচামাল পাওয়া যায়। কাঁচামালটাই বড় বিষয়। আর বিডার চেয়ারম্যান বড় বড় কথা বলছেন, গুলি যদি না থাকে তাহলে বন্দুক ব্যবহার করব কিভাবে এই যুদ্ধ বিগ্রহের পৃথিবীতে? আরে আমাদের যে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে সমরাস্ত্র কারখানা, সেখানে এগুলো উৎপাদন করা সম্ভব, নিশ্চিত হয়ে বলছি। কাঁচামালটা শুধু দরকার, কিন্তু সেটার নাম করে এখন আলাদা জায়গায় বিদেশি বিনিয়োগ বা ব্যক্তি খাতে এইগুলো উৎপাদন করার কথা বলা হচ্ছে। কেন, কি কারণে? দেশের অন্যান্য খাতের কোনো উৎপাদন নেই, উৎপাদন বাড়ছে না, নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠছে না, মানুষের বেকারত্ব বাড়ছে। অর্থনৈতিকভাবে কোণঠাসা যে রাষ্ট্রটি পাকিস্তান, এখন এই সরকারের যে একেবারে জানের জান দোস্তি যার সাথে, সেই পাকিস্তানের অর্থনৈতিক মেরুদণ্ডটা একেবারে ভেঙে গেছে। মূল্যস্ফীতি আকাশচুম্বী, মানুষ খেতে পারছে না, চাকরি বাকরি নেই, জঙ্গিবাদের উৎপাদন একের পর এক। সেখানে তো তারা পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, যে উচ্চাভিলাষতা আমরা তাদের দেখেছি, তা করে সেই দেশ কতখানি এগিয়েছে। আমাদের এই দেশ এগিয়ে যাওয়ার জন্য কি করার প্রয়োজন? আমরাও পারমাণবিক অস্ত্র তৈরি করব, গুলি উৎপাদন করব, যদিও সেটি বিকল্প অবস্থা তো ব্যবস্থা তো রয়েছেই। প্রশ্ন হচ্ছে যে কেন এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? ছোট করে বলি, আমরা হয়তো অনেকেই জানি যে নতুন এক জোটের সন্ধান পেয়েছে এদেশের একটি বিশেষ শক্তি, তুরস্ক, পাকিস্তান, চায়না, এবং তাদের বিভিন্ন ধরনের উৎসাহে, ইন্ধনে এদেশে অনেক কিছু চলছে। উগ্রবাদিতার জন্ম হচ্ছে, এখন অস্ত্রের ঝনঝনানির আওয়াজ দিচ্ছে অনেকে। এই তুরস্ক থেকে সেনাবাহিনীর তো তুরস্ক এবং চায়না থেকে ড্রোন কেনার জন্য উদ্যোগী হয়েছে। ড্রোনটা দরকার, সেনাবাহিনীর মধ্যে কোনো লুকোচুরি নেই, তারা সেটি জানিয়েছেও। কিন্তু সরকারের সব কিছুতেই লুকোচুরি। কেমন লুকোচুরি? ধরুন, অথবা আগে থেকেই অ্যাডভান্স এসব দায়িত্ব, এসব সিদ্ধান্ত গ্রহণের বেলায় তারা পারদর্শী। সাংবাদিকদের ওই সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল যে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনে বছরে কী পরিমাণ পণ্য উৎপাদন ও রপ্তানি হবে, কোন দেশ আমদানি করবে, নতুন সরকার এলে এই প্রকল্প চালু রাখবে কিনা। কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি যে বিডার চেয়ারম্যান মিস্টার আশিক চৌধুরী, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের রিপ্রেজেন্টেটিভ। তিনি বলছেন এসব বিষয়ে এখনও বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়নি। আরে পরিকল্পনা তৈরি করা হয়নি, যাচাই বাছাই করা হয়নি, পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, তাহলে এই ধরনের সিদ্ধান্ত কেন আগেভাগে নিতে হবে? অর্থাৎ সিদ্ধান্তটিই নিতে হবে, পরে কি হবে না হবে সেটা পরে কথা। ওই যে মুরব্বীরা বলছেন, নতুন মুরব্বী হয়েছে, নতুন মুরব্বীদের জোট, তুরস্ক, চায়না, পাকিস্তান, এটিকে কেন্দ্র করে এদিকে ভারতের মধ্যে উদ্বেগ বাড়ছে। আর বাড়ুক, তাতেও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা নিজেরা কেন নিজেদের বিপদ ডেকে নিয়ে আসছি? ভারতের গণমাধ্যম যে বিষয়টি বলছে যে কূটনৈতিক মহলের একাংশের আশঙ্কা, এই যে বিডার চেয়ারম্যান বলছে যে আমাদের সাথে আন্তরিক বা সৌহার্দ্যপূর্ণ জায়গা থেকে যেসব দেশ রয়েছে তাদের সাথে এই যে অস্ত্রের রপ্তানি আমদানি হবে, সেই জায়গাটিকে ইঙ্গিত করে এখানে বলা হচ্ছে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা দেশ বলতে চীন বা পাকিস্তানের কথাই বলতে চেয়েছে ঢাকা। তারাই এই সামরিক প্রকল্পে যুক্ত হতে পারে। অস্ত্রের বিষয়ে এর আগে পাকিস্তানকে সাহায্য করতে দেখা গিয়েছে বেইজিংকে। বর্তমানে ঢাকার সঙ্গে চীনের সখ্যতাও ক্রমে বাড়ছে। তবে কি ভারতের ঘরের কাছেই গড়ে উঠবে চীন বা পাকিস্তানের অস্ত্র কারখানা? প্রশ্নটা ভাবাচ্ছে নয়াদিল্লিকে।
এখানে আরও বলা হচ্ছে এসব গণমাধ্যমে, দিল্লির সঙ্গে ঢাকার দূরত্ব ক্রমেই বাড়ছে। এই অবস্থায় ঢাকার এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভারতের জন্য গভীর উদ্বেগের বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আমি বাদ দিলাম তাদের কথা। এর আগে যে প্রশ্নগুলো উত্থাপন করলাম, বিশেষ করে সামরিক বাহিনীর ইনভলভমেন্ট কোথাও থাকছে না কেন, বা তাদেরকে না জানিয়ে এই ধরনের স্পর্শকাতর সব সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে? দেশের একটা অংশের মানুষ তারা মেতে আছেন ভোট নিয়ে। ভোট মানে এই সরকারের আয়োজনে গণভোট, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই দুটি ভোট আগামী 12ই ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে। আমি সবসময়ই বলছি যে এখনো কথা রয়েছে, কারণ নিশ্চিত নয়, অনিশ্চিত এখনো কিন্তু এই 12ই ফেব্রুয়ারির ভোট। এটি নিয়ে আসলে কি হবে না হবে, আরো সামনের এই কয়দিন অনেক কিছু ঘটার পূর্বাভাস কিন্তু এর মধ্যেই আড়ালে শুরু হয়ে গেছে। আপনারা যারা এই ভোটের তামাশায় কিংবা ভোটের বাতাসে নিজেদেরকে উড়িয়ে দিচ্ছেন, উড়িয়ে নিচ্ছেন, তারা একটু মাথা ঠান্ডা করে দেশের ভেতরে অন্য কি ঘটছে সেদিকে একটু নজর রাখার চেষ্টা করুন। এবং আমাদের গণমাধ্যমগুলো তারাও আসলে জাতিকে এই ভোটে বা ভোটের তামাশায় মাতিয়ে তোলার জন্য কাজ করছে। অন্য যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো প্রত্যেকটি অন্তত পক্ষে বড় বড় মিডিয়া তাদের কিন্তু নজরে আছে, তাদের মগজে আছে, তাদের ইনহাউস ইনফরমেশনগুলো আছে, কিন্তু তারাও সেগুলো প্রকাশ করছেন না বা করতে পারছেন না কিংবা চাচ্ছেন না, কারণ তারা জানেন আসলে কি ঘটতে যাচ্ছে। আমি কয়েকটি একটু নমুনা দিচ্ছি। ধরুন, একদিকে ভোটের আয়োজন চলছে, তোলপাড় চলছে, সবাই মেতে আছে। বিএনপির চেয়ারম্যান নতুন তারেক রহমান, তিনি তার মায়ের শোককে চাপা দিয়ে রীতিমতো ছুটে বেড়াচ্ছেন সিলেটে, ঢাকায়, অন্যান্য জায়গায়। আগামীকালকে বোধহয় উত্তরায় প্রোগ্রাম আছে। অন্যদিকে ডক্টর ইউনূসের দল এনসিপি, তারাও দৌড়ঝাঁপ করছে। একটু আগে দেখলাম নাসির উদ্দিন পাটোয়ারির গায়ে ডিম ছোড়া হয়েছে, আবার ইশরাক হোসেন তাকে নিয়ে কি সব বলছেন। এইসব তো ভিন্ন বিষয়। আড়ালে কি, অর্থাৎ ভোটের যে প্রচারণা চলছে, সবাইকে যে ভোটে মাতিয়ে রেখেছে ডক্টর ইউনূস গং, এর আড়ালে তিনি এবং সেনাবাহিনী তারা কিন্তু ভিন্ন কিছু নড়াচড়া দৌড়ঝাঁপ শুরু করেছে। আপনারা এর নমুনা দেখুন। সেনাপ্রধান হঠাৎ করেই তিনি ঢাকার বাইরে 3-4টি গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শনে ছুটে গেছেন এবং সেই জায়গাগুলোতে আলাদা করে বিশেষ কিছু প্রস্তুতির তিনি বার্তা দিয়ে আসছেন। এরপরে আরো তিনি কয়েকটি জায়গাতে যাবেন। যদি আপনারা মনে করে থাকেন যে এটি নির্বাচন ঘিরে বা নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীকে প্রস্তুত করার জন্য তিনি গেছেন, এটি যুক্তিযুক্ত কোনো কথা নয়। এটি আপনারাও বুঝতে পারছেন যে নির্বাচনে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে, এটি আগে থেকেই ঘোষণা করা আছে। তো সেই জায়গায় ক্যান্টনমেন্ট গুলো, বিভিন্ন জায়গার বা সেনা ঘাঁটিগুলো, সেগুলো পরিদর্শনের জন্য একদম হুড়মুড়িয়ে সেনা প্রধানের ছুটে যাওয়া, এটি কিন্তু স্বাভাবিক কোনো ঘটনা নয় মোটেই। অন্যদিকে দেখুন, গম আসছে যুক্তরাষ্ট্র থেকে, সেই শিপমেন্ট, সেই গম গ্রহণ করার জন্য ছুটে গেছেন চট্টগ্রাম বন্দরে মার্কিন নবনিযুক্ত রাষ্ট্রদূত। তো গম আসছে, সেটার জন্য মার্কিন রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরে ছুটে যাবেন তা গ্রহণ করার জন্য। এবং এটি কতটা
গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখুন যে এই গমের আড়ালে আসলে কি আছে। চট্টগ্রাম বন্দর নিয়ে যা চলছে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে যাচ্ছে, সেই আলোচনা তো আগে থেকেই আছে। এখন নতুন করে আবার সেটি সামনে চলে আসলো যে রাষ্ট্রদূত কি শুধুই গম দেখতে গেছেন, নাকি আরো কিছু তিনি একটু নিখুঁতভাবে পরখ করতে সেখানে ছুটে গেছেন। অন্যদিকে এই যে শফিকুল আলম, যাকে যিনি সাবেক সাংবাদিক, আবার যাকে ডাস্টবিন সাংবাদিক বা শফিক বলে ব্যাপক পরিচিত, এবং তিনি মজার ব্যাপার, এর মধ্যে কোন এক চ্যানেলে তার ইন্টারভিউতে দেখলাম তিনি নাকি এটি এনজয় করেন, তিনি এটিকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন, এবং তিনি বলেছেন যে তিনি আরো কিছু এর চেয়েও খারাপ কিছু করার চেষ্টা করছিলেন বইমেলাতে। আপনারা শুনে দেখবেন কোন চ্যানেলে যেন আছে, ইউটিউব চ্যানেলে একটি, কার সঙ্গে সাক্ষাৎকারে এগুলো বলেছেন তিনি, সেটি অন্য বিষয়। এই শফিকুল আলম, একটু আগেই আমি দেখলাম তিনি একটি তথ্য জানিয়েছেন, ওই যে বিডার চেয়ারম্যান যিনি লাফিয়ে পড়েন উপর থেকে, আকাশ থেকে, এবং লাফিয়ে পড়েই তিনি বাংলাদেশে এসে বাণিজ্যের যে বড় একটি শক্তি বিডার, তিনি চেয়ারম্যান হয়েছেন, ডক্টর ইউনূস তাকে চেয়ারম্যান বানিয়ে দিয়েছে। সে আশিক চৌধুরী সহ তিনি বলেছেন, ঘোষণা দিয়েছেন যে ভারতের যে একটি অর্থনৈতিক অঞ্চল করার কথা ছিল, চুক্তি ছিল বাংলাদেশ সরকারের সঙ্গে, সেই অর্থনৈতিক অঞ্চলটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেইখানে এখন এক ধরনের প্রতিরক্ষা শিল্প পার্ক তারা গড়ে তুলবে। এটিও বাকি। তার মানে ভারতের সঙ্গে খেলা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেটি তো আছে। এখন ভারতের প্রকল্প যেটি সরকার টু সরকার হয়েছে, সেটি কোনো দলের সঙ্গে নয়। এই ভারতের অর্থনৈতিক অঞ্চল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত যখন এই ইউনূস সরকার নিয়েছে এবং সেইখানে প্রতিরক্ষা শিল্প পার্ক করবে, এটি ভাবুন। এবং এই প্রতিরক্ষা শিল্প পার্ক এটি কাদের মাথা থেকে এসছে এবং কিভাবে এসছে, যে আরো বাংলাদেশের জায়গার অভাব নাই, চরাঞ্চল কিংবা এই যে ইপিজেড গুলোর জন্য অন্যান্য জায়গার অভাব নেই, গিয়ে কোথায় করেছে? ভারতের যে একটি বাণিজ্যিক প্রকল্প, সেই প্রকল্পটি যেটি রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের চুক্তি, সেটি বাতিল করে এখন তারা শিল্প পার্ক করবে। এই যে একটি আবহ তৈরি করা, নির্বাচন আসলে একটি তামাশা মাত্র, কিংবা একটি মোড়ক দিয়ে ভেতরের বিষয়গুলোকে আড়াল করে রাখা হয়েছে, তার আরেকটি বড় নমুনা বা একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরেই আমি শেষ করছি। সেটি হচ্ছে, একদিকে যেমন বাইরের দেশগুলো এই নির্বাচনকে ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে, আমি আবার বলছি, দেশের মানুষ কিংবা আওয়ামী লীগ তারা কিন্তু প্রশ্নবিদ্ধ শুধু যে করেছেন তা না, সাধারণ মানুষের কাছেও প্রশ্নবিদ্ধ হয়েছে, আবার আন্তর্জাতিক শক্তিগুলোর কাছেও কিন্তু এই নির্বাচন প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন, বিতর্কিত একটি নির্বাচন হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গেছে। কারণ তারা বারবার বলেছে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া কিংবা সবাইকে নিয়ে নির্বাচন ছাড়া এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, যেহেতু একটি বড় দলের বড় অংশ ভোটে নেই, নাগরিকদের বা ভোটারদের বড় একটি অংশ, প্রায় অর্ধেক অংশ ভোটেই নেই, ফলে সেই ভোট কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আমি দেখলাম এই যে গণভোট নিয়ে, এই গণভোটের মাধ্যমে তো সরকার আসলে মূল টার্গেটটি গণভোটটি করে ফেলে, তারা ডক্টর ইউনূস রাষ্ট্রপতির চেয়ারে বসে বাকি সব মাটিতে মিশিয়ে দিবেন, সেই পরিকল্পনাতেই আছে। তো এই গণভোট নিয়ে যদিও আমি একটু আগে তার পোস্টে শেয়ার করেছি,
ব্র্যাক ইন্টারন্যাশনাল, যেটি জানেন যে ব্র্যাক বেসরকারি উন্নয়ন সংস্থা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ব্যাংক, অর্থাৎ এই সব গুলোর যে মূল অর্গানাইজেশন ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী প্রধান, তিনি আজকেই একটি পোস্ট করেছেন, আজকে বা গতকালকে একটি পোস্ট করেছেন যে এই গণভোট আসলে কেন বিভ্রান্তিকর, এই গণভোট আসলে কি করতে চায়, গণভোট সম্পর্কে মানুষ কতটা জানে, এর গণভোটের মাধ্যমে নির্বাচন পরবর্তী সময়ে যে আরো নতুন কিছু জটিল পরিস্থিতি সম্ভাবনা আশঙ্কা আছে। তিনি তো ব্র্যাক তো এই সরকারের এক ধরনের পৃষ্ঠপোষক। ডক্টর ইউনুস গ্রুপ বা গং বা ইউনুসের যে কোর গ্রুপ, তাদের পৃষ্ঠপোষক, তাদের শুভার্থী, সহায়ক। সেই ব্র্যাকের নির্বাহী প্রধান মানে হচ্ছে এক ধরনের ব্র্যাকেরই একটা স্টেটমেন্ট। তো কেন এই নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এসে তিনি এই ধরনের একটি পোস্ট করলেন? আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে হবে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে কথাগুলো আলোচনা আলাপ যেভাবে আছে, সেটিকেও চাপা দেওয়ার একটা চেষ্টা চলছে, কিন্তু ভিতরে ভিতরে চাপা থাকছে না। ভিতরে ভিতরে এই সরকারই বাধ্য হয়ে তারা এখন তত্ত্বাবধায়ক সরকারের কিছু প্রস্তুতি প্রক্রিয়া নিয়েও কাজ করছে। এবং গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে এই যে সদ্য বিদায়ী প্রধান বিচারপতি, যিনি মাত্র কয়েকদিন আগে বিদায় নিলেন এবং এই সরকারের আমলেই তাকে বসানো হয়েছিল, সেই রেফাত সাহেবকে প্রস্তুত করা হচ্ছে, তাকে নাকি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্বে দেওয়া হবে। এই জন্য ভিতরেও কিছু কাজ চলছে। এটিও আগে থেকেও এটির পূর্বাভাস একটা ছিল, এখন সেটি নিয়ে একেবারেই সক্রিয় কিছু কাজ শুরু হয়ে গেছে। আপনারা এটি নিয়ে আমি আরো কিছু তথ্য পেয়ে যাব আশা করি, যখনই পাবো দু এক দিনের মধ্যেই